আসসালামু আলাইকুম। মিরাজ হোসেন গাজী লাইভ ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মধ্যরাতে নয়াপল্টন, নিঃসঙ্গ নয়াপল্টন বলতে সাধারণত যারা রাজনীতি সচেতন মানুষ তারা বোঝেন যে নয়াপল্টন হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস। আমি যখন খুব ছোট, মনে হয় হাই স্কুলে যখন পড়ি, তখন আমার এক কাজিন বড় ভাইয়ের সঙ্গে আমি নয়াপল্টনে এসেছিলাম। তখন মানে এদিক দিয়ে যাচ্ছিলাম রিক্সায়, তখন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাইনবোর্ডটা তখন দেখে, যেহেতু খবরে দেখতাম, ওইটা একটা আলাদা আকর্ষণ ছিল ওই সময়, যে এই যে নয়াপল্টন। তখন আমার ভাই বলতেছিলেন যে এটা হলো বিএনপির পার্টি অফিস, মানে পার্টি অফিস হিসেবে বিএনপির কাছে বা রাজনৈতিক যারা সচেতন তাদের কাছে পার্টি অফিস নামে পরিচিত। আজকে হচ্ছে যদিও মধ্যরাত, এই সময় হয়তো আবার এই বিষয়টি প্রাসঙ্গিক না, তারপরেও সার্বিক বাস্তবতায় আসলে নয়াপল্টন নিঃসঙ্গ এই কথাটি বলার কারণ হচ্ছে, সাধারণত আমাদের দেশের রাজনৈতিক ঐতিহ্য হচ্ছে যে ক্ষমতাসীন যেই দল থাকে সেই দলের সাংগঠনিক কার্যক্রম সাধারণত একটু ঝিমিয়ে যায়, সরকারের মধ্যে তলিয়ে যায়। আমি একটু অডিওটা চেক করি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, একটু ধরো, একটু জুম ধরো। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়, যেটি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর যখন ক্ষমতাসীন দল, সেই দলের সাংগঠনিক কার্যক্রম কিন্তু সবসময় ঝিমিয়ে যায়। এটি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্যগত একটি বৈশিষ্ট্য, এটি সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। নয়াপল্টন নিঃসঙ্গ এখন, যেটি বলছিলাম যে যেহেতু মধ্যরাত, এখন নিঃসঙ্গ থাকবে বা একেবারে বন্ধ থাকবে সেটি স্বাভাবিক, কিন্তু নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয় সবসময় সরগরম থেকেছে। যখন একেবারে সরকার, মানে আওয়ামী লীগ সরকারের সময়ে যখন হয়তো চরম দমন নিপীড়ন চলছিল, একেবারে পুরো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় একেবারে অবরুদ্ধ থাকতো, তারপরেও কিন্তু ভেতরে রুহুল কবির রিজভী ভাই উনি থাকতেন, বা ওনার একটি ওনাকে বলা হতো, অনেক সময় বলতেন, তখনকার প্রধানমন্ত্রী বলতেন আবাসিক প্রতিনিধি। কিন্তু আসলে রুহুল কবির রিজভী ভাই উনি বিএনপির বাতি জ্বালানোর শেষ মানুষটা যদি কেউ থাকতেন বা কেউ আছেন, সে হলো রুহুল কবির রিজভী। ওনাকে এটি বলতাম। এবং আমরা যারা বিএনপি বিট কাভার করতাম, অনেক সময় আমরা মানে কেউ একটু মজা করে বলতো যে রিজভী ভাইয়ের ব্রিফিং থাকতো, সবসময় যে দলের আপডেটটা উনি দিতেন। তো অনেক সময় অনেকেই আমাদের হয়তো হাউস পলিসির কারণে বা অনেক বসরা বলতেন যে রিজভী ভাইয়ের ব্রিফিং বা প্রতিদিন ওনার এটা লাগবে না। কিন্তু যখন আবার বলার কেউ থাকতো না, যখন হয়তো নিউজ নেই, তখন হয়তো আবার আমাদের নিউজ এডিটররাই বলতেন যে আজকে কি রিজভী ভাইয়ের আজকে কিছু নাই রে, আজকে ব্রিফিং নাই। তার মানে ওই যে বাতি জ্বালানোর জন্য হলেও সেই সন্ধ্যা প্রদীপ জ্বালানোর মানুষটা হচ্ছে রুহুল কবির রিজভী ভাই। অসুস্থ বেশ কয়েকদিন ধরে, উনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে হাসপাতাল থেকে এখন বাসায় আছেন যতটুকু জানি। আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দেন, সেই প্রত্যাশা করছি। মূল বিষয় যেটি যে আসলে ক্ষমতাসীন দলের পার্টি অফিস সবসময় এরকম নিঃসঙ্গ থাকে, এটি আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতায় এটি বলা চলে যে বৈশিষ্ট্য। বিএনপির ক্ষেত্রে সেটি এখন নয়াপল্টনের মধ্যরাত যদিও, তবে এইটুকু আমার কাছে মনে হয় যে সারা দেশে এই যে নির্বাচনের পরে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপির পার্টি অফিসগুলো, আমার যেটুকু ধারণা যে মনে হয় এরকমই, সারা দিনেও মনে হয় মধ্যরাতের মতো এই বাস্তবতায় সম্ভবত সারা দেশের পার্টি অফিসগুলো একটু, বন্ধুরা যারা রাজনীতি সচেতন বা যারা বিশেষ করে চাওয়া পাওয়ার ঊর্ধ্বে রাজনীতি করেন, মানে কোনো কিছু প্রত্যাশা নেই, হয়তো দলের সমর্থক বা কর্মী, দলের জন্য সবসময় করে যেতে চান, কঠিন সময়ে, বিপদের সময়ে, অনেক ঝুঁকিপূর্ণ সময়েও যারা দলের জন্য করতে চান, হয়তো আজকে যখন দল ক্ষমতায় আসবে তারা হয়তো ধারে কাছেও যেতে পারবে না, এটি হয়তো স্বাভাবিক, এটি তারা জানেন। কারণ এই নয়াপল্টনে যখন হয়তো একেবারে কেউ থাকতো না, 10 জন 5 জন হয়তো থাকতেন, ওই সময় কয়েকজন মানুষকে আমরা দেখতাম যে তারা একেবারে পাহারাদারের মতো থাকতেন রিজভী ভাইয়ের আশপাশে, এবং একেবারে পার্টি অফিস আশপাশে তাদের ডিউটি ছিল এরকম। তারা কোনো পদ পদবি কখনো হয়তো আশাও করেন না, কখনো হয়তো চিন্তাও করেন না, বা পাবেনও না কখনো, তাদেরকে অনেকে হয়তো চিনেও না, খোঁজও নেয় না। কিন্তু তারা চিন্তা করে যে যখন হয়তো তারেক রহমান নয়াপল্টন কার্যালয়ে এসেছিলেন, যখন উনি ওই দোতলাতে এই বেলকনিতে যখন তারেক রহমান দাঁড়িয়েছিলেন, ঠিক আজ থেকে 20 বছর আগে, 20 বছর না, 17-18 বছর আগে, 2008 সালে বেগম খালেদা জিয়া প্রয়াত, উনি যখন কারামুক্ত হয়ে নয়াপল্টনে আসেন, ঠিক তারেক রহমান দেশে আসার পরে 18 বছর পরে যেই বেলকনিতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন, তখন এই পুরো রাস্তায় অসংখ্য মানুষ ছিল,
ওইখানে ধরতে দেখাও, আমি দেখাচ্ছি তুমি ওইখানে যাও, আমি দেখাচ্ছি বেলকনি। হ্যাঁ, আমার সহযোদ্ধা ছোট ভাই ওকে শেখাচ্ছি আর কি। ওকে, তখন বেগম খালেদা জিয়াও কিন্তু এইখানে এই বেলকনিতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। তো জিয়ার মাজার জিয়ারত করে পিজি হাসপাতালে তারেক রহমানকে দেখে এরপর নয়াপল্টন যখন উনি এসেছিলেন তখন এই বেলকনিতে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। বিধ্বস্ত এক মা এবং নির্যাতিত কারাবন্দী মায়ের সেই দিনকার চেহারা এখনও চোখে ভাসে। তারেক রহমানও ঠিক একই জায়গাতে 18 বছর পর দেশে এসে একই জায়গাতে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন নেতাকর্মীদের সঙ্গে, এবং সেই দৃশ্য নিশ্চয় যারা খেয়াল করেছেন তারা দেখেছেন যে অভূতপূর্ব সেই দৃশ্যটি ছিল। মানুষের মধ্যে একটি বাড়তি উচ্ছ্বাস ছিল। ক্ষমতাসীন দল, যেটি মূল কথা বলছিলাম, ক্ষমতাসীন দলের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ে। শুধু সাংগঠনিক কার্যক্রম না, তাদের অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে, প্রচারণার ক্ষেত্রে যে মাধ্যমগুলো থাকে, যেমন আমি বিগত সময় একেবারে কোট করে বলতে পারি, আমি আমার নিউজ রুমে একদিন বলছিলাম আওয়ামী লীগের ফেসবুক পেজগুলো দেখে, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক পেজের রিচ দেখে বলতেছিলাম যে আরে আমার দায়িত্ব দিলেও তো আমি ওদের এই কাজটা করে দিতাম। আমার টিমের পোলাপ, যেহেতু আমি ডিজিটাল পাবলিসিটি ম্যানেজমেন্ট নিয়ে দীর্ঘ বছর আমি মোটামুটি চর্চা করি, এরকম বলতেছিলাম। একইভাবে দেখবেন যে ক্ষমতাসীন দল যখন আসবে, যে কেউ, তাদের পার্টির অফিস বা সাংগঠনিক কার্যক্রমটি ঝিমিয়ে পড়বে, ঝিমিয়ে যাবে। জেলা পর্যায়ে সবার নজর থাকবে এমপি সাহেবের বাসা অথবা এমপি সাহেবের অফিস কোথায়। সব জায়গায় তো আর পার্টির অফিসে এমপি সাহেবরা বসবেন না, আবার যেখানে মন্ত্রী সাহেবরা আছেন সেখানে তো মন্ত্রী সাহেবরা ঢাকায় থাকবেন। তার মানে ওই জেলা, ওই উপজেলার নেতারা মন্ত্রী সাহেবের ঢাকায় বাসার সামনে ওনারা ব্যস্ত থাকবেন, ঘুরঘুর করবেন। কিন্তু বাস্তবতা হলো দলের চেয়ারম্যান তারেক রহমান, উনি এই ব্যাপারটা, ওনার কাছে এই নির্বাচনের ব্যাপক বিজয় মানে হচ্ছে কিন্তু ব্যাপক দায়িত্ব, ব্যাপক চ্যালেঞ্জ। বিশেষ করে দলের মধ্যে, যেহেতু উনি অনেকদিন বাইরে ছিলেন, দেশে আসার পরে সময় ছিল কম, যদি বাইরে থেকে উনি নিয়মিতই যোগাযোগ রেখেছেন অনলাইন অফলাইনে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও। সেই পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘি একটা ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি, উনি পুলিশের সঙ্গে একটি অবরোধ বা হরতালের কর্মসূচিতে, আমার মনে আছে 22 সালে বোধহয়, উনি মেবি 22 সালে যদি ভুল না হয় আমার, ময়দান দিঘি ইউনিয়ন, নামটাও মনে আছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মানে এটা আমি নিজেই হচ্ছি। সেই ময়দান দিঘি ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি বিএনপির, তিনি নিহত হয়েছিলেন। তার সন্তান এবং তার ওয়াইফের সঙ্গে তারেক রহমান রাতে ভিডিও কলে কথা বলেছিলেন, এবং সেটা হচ্ছে ওইখানে আজাদ। তারেক রহমান বলছিলেন ওই ছেলেটাকে যে তোমার আজাদ চাচ্চুকে বইলো, কোনো কিছু দরকার হলে তাকে বইলো। এবং তখনই কিন্তু তারেক রহমান বলেছিলেন যে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে তখন এই যে যারা শহীদ হয়েছেন, আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের নামে একটি করে প্রতিষ্ঠান করা হবে ওই সব এলাকায়। হ্যাঁ, পঞ্চগড় ওই ময়দান দিঘি ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি, আমার নামটাই মনে নেই, ওনার সন্তানের কাছে কিন্তু তারেক রহমান সেদিন বলেছিলেন। এবং আরেকটি ব্যাপার আজকে বলি, এটা আমি অনেক সময় বলতে চেয়েছিলাম, তারেক রহমানের একটা ব্যাপার খেয়াল করবেন। তারেক রহমান যখন ওই যে 10 জন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে বসেছিলেন গুলশান পার্কে, তখন আমাদের রাজবাড়ির যে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইয়াং, খুব কিউট করে ছেলেটা তৌফিক, ও কিন্তু বলতেছিল যদি বিএনপি আমাদের সরকার ক্ষমতা আসে, যদি বলছিল, হ্যাঁ, তখন তারেক রহমান কিন্তু বলছিলেন যে কি তোমার কি কনফিউশন আছে। অর্থাৎ তারেক রহমানের বক্তব্য, এটা খেয়াল করবেন, তারেক রহমান কোনো দিন যদি আমরা ক্ষমতায় আসি এটা কিন্তু বলেন না, খেয়াল রাখবেন, কোনো দিন না। এই 20 বছরে উনি একবারও বলেন নাই যদি, মানে মোটা দাগে উনি যে আনুষ্ঠানিক বক্তব্য যদি বলেন না, উনি সবসময় বলেন যে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে আমরা এটা করব। অন্য সব দলের সব নেতা, একেবারে ঢালাওভাবে সব নেতা কিন্তু বলে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে এটা করবো। আর তারেক রহমান কি বলেন, আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে এটা করব। খেয়াল করবেন, আমাদের তৌফিককে, ওকে কিন্তু একটু এখানে বলছি কি তো কনফিউশন আছে যে আমরা ক্ষমতা আসবে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে, তৌফিক বলছিল যে বাজারের দিন, বাজার যখন বড় বাজার হয়, তারেক রহমান তখন বলছিল যে হাটের দিন, মানে ও ভাবছিল যে হয়তো তারেক রহমান উনি জানেন না যে হাটবার, এটা হাটের দিন, হাট মনে হয় জানেন না এটা। উনি যে 2001 সালের আগে সারা দেশে সব ইউনিয়ন গ্রাম ঘোরা হয়ে গেছিল, এইটা হচ্ছে যে আমরা অনেকেই তো, আর ওরা তো আরও ছোটো, ওরা জানে না, যারা হয়তো দেখেছে তারা জানে। এই কথাগুলো কেন বললাম, সরকার এবং দল, তারেক রহমানের কাছে হচ্ছে বড় চ্যালেঞ্জ এখন এটি। অনেকে অনেক কিছু বলতেছেন, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, এই সেই, যারা 2001-2 সালের ঘটনা মনে নেই তারা হয়তো বলতেছেন। নিশ্চয়ই রোজার পরে, ঈদের পরে তারেক রহমানের মানে অ্যাকশানও আমরা দেখবো, এটি আমার যতদূর ধারণা। এবং সেই অ্যাকশানে রাস্তার ধুলা পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে, ধুলা পরিষ্কার হয়ে যাবে। মাস্তানি, বাটপারি তো, ভণ্ডামি তো দূরের কথা। কিন্তু এখানে কি আশঙ্কার জায়গা আমাদের গণমাধ্যম। আগে সোশ্যাল মিডিয়া নিয়ে চিন্তা ছিল, এখন মূলধারার গণমাধ্যম এত বেশি
হচ্ছে যে এই অপসাংবাদিকতা খুব ভয়াবহ অবস্থা, মানে যেটা আসলে কল্পনার বাইরে। আমি রীতিমতো আমি এই প্রফেশনের প্রতি আমার মানে কখনো ঘৃণা করা বা মানে জঘন্য বলা এটা আমার কোনো সময়, বাট এই 5 আগস্টের পরের বাস্তবতায় মানে জঘন্য পেশাদারিত্বের মানে অপেশাদারিত্ব কাকে বলে গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম। যেমন এই যে যদি 2-3টা ঘটনা বলি, মোহনা টিভিতে একটা ভিডিও দেখলাম যে ট্রাকে চাঁদাবাজির একটা ভিডিও, কিন্তু ওইটা হলো সিএনজি ওয়ালা লাগাই দিয়েছে ট্রাকে, সিএনজির লোকজন নাইমা ট্রাকলারে মারতেছিল, ওইটার এক পাশের ভিডিও নিয়ে বলে দিছে যে এটা চাঁদাবাজির জন্য ট্রাকরে মারতেছে। যাত্রাবাড়িতে লেগুনার একজন মানে চালক মারা গেলেন, যে কোনো হত্যাকাণ্ড বা মৃত্যু এটা অবশ্যই প্রত্যাশিত না, কিন্তু ওইটাকে যুগান্তর পত্রিকার শিরোনাম করলো হলো চাঁদাবাজি, চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যা করলো। দুর্ভাগ্যজনক, মানে ওই রিপোর্টের মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো একটা রেফারেন্স দিয়ে চাঁদাবাজির কথা, উল্টা মামলার এজাহার, স্থানীয়দের বক্তব্য, গাড়ি চালকদের বক্তব্য, সবার বক্তব্য ওইখানে ছিল যে এই যাত্রী ওঠানো নিয়ে নিজেদের মধ্যে একটা বিরোধ ছিল দীর্ঘদিনের, যাত্রী ওঠানো নিয়ে যে সিরিয়াল মানে ভায়োলেট করা এটা নিয়ে। কিন্তু আমাদের এবং ওই যুগান্তরের নিউজের মধ্যে কিন্তু আছে, নিচে বিস্তারিত আছে। এখন কেউ বললো না চাঁদাবাজির কথা শিরোনাম, এটাকে সংঘবদ্ধ শিরোনামে অপপ্রচার, এবং এটা খুবই জঘন্য একটি অপেশাদারিত্ব। এটা 5 আগস্টের পরে বাংলাদেশের গণমাধ্যমে এটা শুরু হয়েছে। এইটা মানে খুবই মানে ধিক্কার জানানোর মতো। এই সাংবাদিকতা আসলে কখনো চিন্তা করতে পারিনি। এই চ্যালেঞ্জটা হচ্ছে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ সরকারের কাছে এরই মধ্যে সবাই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলবে, দাবি করবে, কিন্তু এই 5 আগস্টের পর থেকে তারেক রহমান এবং বিএনপিকে হেয় প্রতিপন্ন করে খলনায়ক এবং ভিলেন এবং এই মানুষের স্বার্থবিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করার জন্যে গণমাধ্যমগুলোর বেশিরভাগ সংঘবদ্ধভাবে এই অপপ্রচারে লিপ্ত ছিলেন। মানে কতটা পরিস্থিতি খারাপ হলে এই 5 আগস্টের পর অন্তপক্ষে 4টি প্রোগ্রামে তারেক রহমান নিজে বলেছেন যে মিডিয়া ট্রায়াল হচ্ছে এবং সংঘবদ্ধ অপপ্রচার হচ্ছে বিএনপিকে নিয়ে। উনি তো হয়তো খুব স্বাভাবিকভাবে বলেছেন, কিন্তু একদিকে বিএনপি তারেক রহমানকে ব্ল্যাক আউট করে দিয়েছে অসংখ্য ইতিবাচক নিউজ থেকে, অসংখ্য। আমি আল্লাহ বাঁচা রাখলে কাল পরশুর মধ্যে বিস্তারিত হয়তো আমি তুলে ধরতে পারবো, এতদিন ধরতে চাই নাই, এখন ধরতে হবে, মানে ইতিহাসে রেকর্ড থাকুক। কারণ এই প্রফেশনে ভবিষ্যৎ কী, বাস্তবতা কী সেইটা জানি না। তারপরে তো আছে আমাদের একটা শ্রেণী ফেসবুকে আছে, সত্যটাও মানতে চাবে না, তারা শুধু ওই যে গালিগালার দালাল চাটকের অমুক তমুক বলবে, এগুলো বলুক, এটা কিছু না। বাট দুর্ভাগ্য হচ্ছে যে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল যারা আছেন, মন্ত্রী বলেন আর এমপিরা বলেন, তারেক রহমানের রাজনৈতিক দর্শন আর এমপি মন্ত্রীদের রাজনীতির আকাশ পাতাল পার্থক্য। ওনারা অনেকেই তারেক রহমানের রাজনীতির যেই মানে বাক্য বা শব্দের অর্থ, ভাবার্থ, মূল অর্থ, এটা অনেকেই চিন্তা করেন না। এটা অনেকের কাছে মনে হবে যে বড় কথা ছোট মুখে, না, ছোট মুখে বড় কথা, ছোট বড় বিষয় না। বিষয় আমি রাজনীতি পর্যবেক্ষণ করি, এই কারণে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এটা যদি অন্তত পক্ষে 50% ওনার রাজনীতি ধারণ করতেন নেতারা, 50%ও, তাইলে তারা এই বিজয়ের পরে আবার এই মন্ত্রী হওয়ার পরে বা এমপি হওয়ার পরে তাদের যে দায়িত্ব, সাংগঠনিক কাঠামোকে ঠিক করা, দলের মধ্যে শৃঙ্খলা আনা, দলের মধ্যে ঐক্যটা গড়ে তোলা, দলের মধ্যে যেহেতু একটা গ্রুপিং ছিল। এখন তারেক রহমান উনি দেশে আসার পরে খুব কম সময় পেয়েছে, এই সময়ের মধ্যে ওনার হয়তো রাজনৈতিক অভিজ্ঞতা আছে। 2001-এর নির্বাচনে অভূতপূর্ব ওনার যে মানে রেসপন্সটি ছিল বা ওনার যে সফলতা ছিল, এটি ম্যাডাম বেগম জিয়া বিভিন্ন সময় বলেছিলেন যে 2001-এর নির্বাচনে এই 2-3 আসনের ক্ষেত্রে তারেক রহমানের বড় ভূমিকা ছিল। সেই অভিজ্ঞতার কারণে আর আরেকটা হচ্ছে ওনার ক্যারিশমেটিক ব্যক্তিত্ব। এইটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট, মানে আজ থেকে 20 বছর আগে তারেক রহমানকে বলা হচ্ছে তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার। এই 20 বছর পরে উনি তারুণ্যের অহংকার তো না, কিশোরীদের মানে অহংকার হয়ে গেছেন উনি। মানে এই বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মানে তরুণী যে কেউ সেলফি ভিডিও তুলতে হবে তারেক রহমানের সাথে, নাইলে বাসায় গ্যাঞ্জাম লাগাই দিচ্ছে। এরকম অনেক ঘটনা আছে যে আজকে দেখা হয়নি, কালকে রাস্তায় দাঁড়ায় আছে তারেক রহমানের একটা সেলফি তুলবে গাড়ির সাথে, সবার আগে বাংলাদেশের গাড়ির সাথে সেলফি তুলতে হবে। এগুলো বাস্তবতা। এটা হচ্ছে ওনার ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য, যেটি আসলে এই অল্প কয়েকদিনের মধ্যে উনি সেটা মেকআপ করতে পেরেছিলেন। দীর্ঘদিনের যে গ্যাপ, আমি নিজে খুবই উদ্বিগ্ন ছিলাম পর্যবেক্ষক হিসেবে যে ছাত্রদল তো ক্যাম্পাসগুলোতে যেতে পারেনি, তারা আন্দোলন সংগ্রাম করে তাদের লেখাপড়াও গেছে, ভবিষ্যতেও গেছে, ক্যারিয়ারও গেছে। সেই ক্ষেত্রে ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের তো ওইভাবে করে সংযোগটা হয় নাই, আবার ছাত্র সংগঠন মানে কমিটিগুলোও তারা দিতে পারে নাই। তাহলে এই গ্যাপটা কীভাবে পূরণ হবে? এবং আমি আমার মিরাজ হোসেন কাজী লাইভ ইউটিউব চ্যানেলে যারা তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন যারা দেখেন তারা জানেন, ওইখানে প্রথম পর্ব যেটি আমি করেছিলাম, সেই পর্বটি আমি 25 জন শিক্ষার্থীকে দেখাইছিলাম। 25 জনের কেউই তারেক রহমান সম্পর্কে আগে পজিটিভ কোনো ধারণা ছিল না। আমার ওই প্রতিবেদনটা দেখার পরে ওরা বলছে, ওয়াও, উনি এত স্মার্ট, এত সুন্দর ওনার প্রনাউন্সিয়েশন, এত স্মার্ট কথা বলেন উনি, আমরা তো জানতামই না।
যেহেতু 15 সালের 7 জানুয়ারি থেকে তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ ছিল, এটা একটা নেগেটিভ প্রভাব পড়েছিল। তারপরে উনি যেহেতু ভার্চুয়ালি চেষ্টা করেছেন সবার কাছে পৌঁছানোর জন্য, সেটা তো আর একেবারে উন্মুক্ত না, বা স্বাভাবিকভাবে দেশে থাকলে বা গণমাধ্যমে প্রচার হলে যেটা হয়তো সেটা তো আর হতে পারে না ওই জায়গাতে। এখন মূল ব্যাপার হচ্ছে দলের যারা জেলা পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন, যারা এমপি মন্ত্রী হয়েছেন, মানে বিভিন্ন সংসদীয় আসনে যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, তাদের উচিত হচ্ছে এখন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে এই দুই দায়িত্বের জায়গা থেকে অন্ততপক্ষে একটু দায়িত্ব নিজেদের কাঁধে নেওয়া। দলের মধ্যে বিভাজন, দলের মধ্যে গ্রুপিং বা দলের মধ্যে যেই মতভিন্নতা, বিজয়ের পরে অনেক জায়গায় যেই অনেকের মধ্যে আরও বেশি অহমিকা বা আরও বেশি একটু মানে কর্মী সমর্থকদের মধ্যে গ্রুপিংটা আরও বেশি মানে তীব্র হয়ে গেছে অনেক জেলাতে, বিভিন্ন জেলাতে, কিন্তু এটা বাস্তবতা। দয়া করে চিন্তা করবেন, এই যে তারেক রহমান বারবার বলছিলেন না যে আগামী নির্বাচন কিন্তু সহজ না, আপনারা অনেকেই হয়তো চিন্তা করে বুঝতে পারেন না যে এতগুলো আসন পেয়েছে। আপনি মাননীয় সংসদ সদস্য, আপনি যেই আসনে ধরেন আমার এই বা যেই আসনের একজন বন্ধু আমার এই ভিডিওটা এখন দেখছেন, আপনার আসনে বিএনপির প্রার্থীর ভোটের ব্যবধান কত খেয়াল করবেন। শুধু এইটুকু বললাম, ভোটের ব্যবধান কত এটা খেয়াল করবেন। সামনে 5 বছর পরে ইলেকশন, এই 5 বছরে গণমাধ্যম আপনার বিরুদ্ধে সরাসরি পরিষ্কার, এটা দালালিক প্রমাণ সহ বলতেছি, গণমাধ্যম আপনার বিরুদ্ধে। বিএনপির বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনারা পাত্তাই দেন না। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2015 সালের 1 নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার জন্যে। উনি মিশরের সেই স্প্রিং রেভলিউশনের রেফারেন্স দিয়ে বলেছিলেন বাংলাদেশেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। 2015 সালের 1 নভেম্বর বেগম খালেদা জিয়া বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, বিএনপির যারা এই যে এমপি হয়েছেন তাদের মধ্যে অর্ধেক সংসদ সদস্য তাদের ফেসবুকে তারেক রহমানের বক্তব্য শেয়ার করা নাই। সবশেষ যেটা প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেটাও শেয়ার করা আছে কয়জন এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের ফেসবুক পেজে। নিজেরা তো অনেকে চালান না, চালানো হচ্ছে বাচ্চা কাচ্চা দিয়ে চালাইলেও তারেক রহমানের বক্তব্যটা নিজেদের ফেসবুকে শেয়ার করেন। নাহলে আগামী নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু আপনাদের রাজনীতি কই যাবে এটা বুঝতেছেন না অনেকেই। সবাই শুধু তারেক রহমানকে সামনে সাইনবোর্ড রাইখা এমপি মন্ত্রী হয়ে এরপরে দল ভুলে যাবেন, নেতাকর্মী সদস্য ভুলে যাবেন, এইটার কিন্তু সুযোগ নাই। পরিষ্কার জানা রাখেন, আপনাদের সাবেক মিত্র শক্তি এখন হলো শত্রু। যেটা 2024 সেপ্টেম্বরের মাসের 1-2 তারিখে তারেক রহমান বলেছিলেন যে আপনারা সবাই পোর খাওয়া রাজনীতিবিদ, আপনাদের অত বলে বোঝাতে হবে না, অদৃশ্য শক্তি, অদৃশ্য শত্রু মাথাচাড়া দিয়ে উঠবে। তখন অনেকে পাত্তা দেন নাই, তাই না? আল্লাহর রহমত আর তারেক রহমানের ব্যক্তিত্ব এবং নেতৃত্বের অভিজ্ঞতা কোয়ালিটি ছিল বলে এই অল্প দিনে আপনাদেরকে এমপি মন্ত্রী বানায় দিয়েছেন। এখন দয়া করে ওনাকে একটু আপনারা স্বাচ্ছন্দ্যে সরকার পরিচালনার দায়িত্ব দেন, আপনারা দলগুলোকে দলের মতো করে সাজায়েন, ঠিক আছে? মিরাজ হোসেন গাজী সবসময় থাকবে না, বা বারবার মিরাজ হোসেন গাজীরা হয়তো আসবে না। 5 আগস্টের পরবর্তীতে যখন গণমাধ্যমগুলো দেখলাম তারেক রহমানকে ব্ল্যাক আউট করে দিয়েছে, তারেক রহমানের বক্তব্য ইতিবাচক, অসংখ্য বক্তব্য, অসংখ্য নিউজ ব্ল্যাক আউট, উল্টা মিথ্যাচার, অপপ্রচার, চাঁদাবাজির নামে একটা ঢালাও সংঘবদ্ধ শিরোনাম করে মানে বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করতেছিল। তখন মিরাজ হোসেন গাজী লাইভ, MH লাইভ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে 480টার মতো ভিডিও প্রতিবেদন, যেগুলো টেলিভিশনে প্রচার হওয়ার মতো, 80% প্রফেশনাল রিপোর্ট, 480 এই 1 বছরের মধ্যে কারো হেল্প, কারো সাহায্য সহযোগিতা, চাঁদাবাজি, কারো ডোনেশন, নোবডি, কারো না। আমার দায়িত্ব আমি পালন করেছি। 100 বছর পরেও বলতে পারবেন যে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে গণমাধ্যমগুলো যেইভাবে অপেশাদার হয়ে গেছে, সেখানে কেউ না কেউ ঠিকই সত্যটা তুলে ধরার দায়িত্বটা পালন করছি। আমি শীঘ্রই তথ্যপত্রতে তুলে ধরবো, এরপরে বুঝবেন যে গণমাধ্যম কোন বাস্তবতা। এবং শুধু প্রতিবেদনগুলো তৈরি করে ছেড়ে দিয়েছি এটা না, আমার মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন, পপুলার লিস্টে গেলে বুঝবেন যে মিলিয়ন মানুষের কাছে পৌঁছাইছে কিনা, ওইটা ছিল আমার বড় চ্যালেঞ্জ। খালি আমি মানে বানাই দিলাম প্রতিবেদন বা কন্টেন্ট বা ভিডিও, মানুষের কাছে গেল না, দেখলো না, লাভ নাই তো। এই যে যেমন বিএনপির পক্ষ থেকে একটা অফিসিয়াল একটা ডকুমেন্টারি তারেক রহমানের
যে মানবিক দিকগুলো নিয়ে সেটা অসাধারণ। যে কেউ দেখলে মানে পিনপতন নীরবতায় দেখবে, চোখ দিয়ে পানি চলে আসবে অনেকে। সেইটা দেখলাম আজকে 46,000 না কয় হাজার দেখছে বিএনপির ইউটিউব চ্যানেলে। মানে দুর্ভাগ্যজনক, বিএনপির নেতাকর্মীরা নিজেদের দলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আপনারা দেখেন না। তা আপনাদের জন্য তো আসলে মায়া হয়, আসলে বাস্তবতা, রাগ করে লাভ নেই, মায়া হয়। মাঝখানে চিন্তা করলাম অনেকদিন একটু ঘুমাই নেই, যেহেতু গেল 1-1.5 বছর ঘুম হয় নাই। চিন্তা করলাম যে একটু কয়েকদিন রেস্ট নিয়ে ঘুমাই। এখন সরকার ভাবছে, অনেক লোকজন আছে, সরকারি সংস্থাগুলো আছে, তারা হয়তো তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে। এখন হয়তো আমাদের মতো মানে যারা হয়তো ওই যে নিঃস্বার্থ নিবেদিত প্রাণ, তাদের হয়তো লাগবে না। এখন দেখলাম যে না, আসলে ওই যে যারা ওই সময়ও দায়িত্ব পালন করে নাই, ন্যূনতম শেয়ার পর্যন্ত করে নাই, তারা এখনও কিছুই করবে না। তারা ক্ষমতার ধারে কাছে থেকে হালুয়া রুটি খাওয়ার জন্য ব্যস্ত থাকবে। এটা আমি দায়িত্ব নিয়ে বললাম, কে মাইন্ড করলেন যায় না কিছু। ভাই, আমি কাজ করেছি। তারেক রহমানই আমার এই ক্ষেত্রে উপদেষ্টা হচ্ছে, উনি বলছেন যে অন্যের দোষ দিয়ে লাভ নাই, নিজে কি পারো সেটা আগে করে দেখাও। ফেসবুক আছে না, ইউটিউব আছে না, উনি কিন্তু পাবলিক প্রোগ্রামে বলেছেন যে আপনি অন্যের দোষ দিয়ে তো লাভ নাই, আপনার বিকল্প মাধ্যম আছে। এটা 2005 সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনগুলোতে তারেক রহমান বলেছিলেন যে মিডিয়ার কথা যখন নেতারা বলেছেন তখন বলেছিলেন, নেতৃবৃন্দ আপনারাই তো আমার সবচেয়ে বড় মিডিয়া, আপনারা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সবচেয়ে বড় মিডিয়া, আপনাদের চেয়ে বড় মিডিয়া কেউ নেই নেতৃবৃন্দ। কিন্তু এই জন্য আপনাদেরকে সঠিক তথ্য জানতে হবে নেতৃবৃন্দ, এবং সঠিক তথ্য জেনে জনগণকে, দেশের মানুষকে জানাতে হবে। না হলে এই যে এত কাজ করি, এত উন্নয়ন, এত পরিকল্পনা, এগুলো কোনোটাই কাজে লাগবে না যদি সাধারণ মানুষ না জানে। 2005 সালে 6 সালে তারেক রহমান এই কথা বলেছিলেন ইউনিয়নের নেতাদের কাছে। এই এখন 20 বছর পরেও সেই কথা 10% লোকও যদি বিএনপির নেতাকর্মীরা শুনতেন, তাহলে এই যে বট বাহিনী বলেন আর এই যে সংঘবদ্ধ অপপ্রচার আর গুপ্ত বাহিনীর নাজেহাল হইতো না। আগামী দিন সরকার তো এখন আপনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবে না। সরকারি দল সবসময় নমনীয় হইতে হয়, দায় নিতে হয়। ওই যে বললাম, যেই গণমাধ্যম 5 আগস্টের পরে তারেক রহমানকে, বিএনপিকে ভিলেন বানাই দিচ্ছে, সেই গণমাধ্যম কিন্তু এরই মধ্যে বলা শুরু করছে যে গণমাধ্যমের স্বাধীনতা লাগবে। আরে ভাই, স্বাধীনতা আপনি তারেক রহমানের কাছে স্বাধীনতা চান, গণমাধ্যমের স্বাধীনতা। 111 থেকে শুরু করে যেইভাবে তারেক রহমানকে মানে ব্যক্তিগতভাবে উনি তো বলে না, তাই আর আমাদের বলার কথা তো সব জায়গায় পৌঁছাবে না, এটি মানে তারপরে বলতে হবে। যেইভাবে সংঘবদ্ধভাবে অপপ্রচার শুরু হয়েছিল ওই সময় থেকে 5 আগস্টের পরে তার 4 গুণ 5 গুণ বেশি বিএনপিকে, তারেক রহমানকে ভিলেন বানানোর চেষ্টা করছে আমাদের গণমাধ্যমগুলো। এবং সেই 111 সময়কার পত্রিকার নিউজগুলো, কাটিংগুলো নিয়ে এখন ব্যবহার করা হয়েছে। এগুলো বাস্তবতা, এগুলো কেউ বলবে না, এগুলো বলার মতো, সমর্থন দেওয়ার মতো লোক থাকবে না, এটা আমি জানি। কারো সমর্থন চাইও না, চাইবও না। হ্যাঁ, এটা বাস্তবতা। কারণ ওই যে আমার এক ছোট ভাই এলাকার, আমার গ্রামে মিজান, ও লেখছে ভাই নির্বাচনের দিন রাতে আর কি, বড় ভাই কি যেন বললো, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, আপনার এত পরিশ্রম, তারপরে হলো আরও কি যেন লিখলো, এবং ই করা শেষে কি ও যাই হোক, মানে পজিটিভলি ওর কাছে মনে হচ্ছে যে এই দুনিয়ার সব কাজ আমিই করছি, এরকম আর কি। অর্থাৎ ও ছোট মানুষ বা ও অত বুঝে না, কিন্তু ওর উপলব্ধিটা, তার মানে ওই যে গালাগালিগুলো যে করতো আর ওই মানে মধ্যেও যে আমি আমার দায়িত্বটুকু পালন করতাম, এটা ও যেমন উপলব্ধি করছে, এটা আমার কাছে হচ্ছে বড় পুরস্কার। আর কিছু দরকার নেই। আমাকে কিন্তু কোথাও দেখেন না, সরকারি আশপাশে কোনো জায়গায় কিন্তু আমি থাকি নাই, তাই না? আমার জায়গাও নাই, আমার কি বলে মানে অত শখটাও নাই। এই যে আমি যে দায়িত্বটুকু পালন করতে পারছি, আমার দেশের প্রতি দায়িত্ব থাকে। তারেক রহমান, বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ এই গণতন্ত্রের জন্য, দেশের মানুষের ভোটাধিকারের জন্য, এবং আমার ব্যক্তিগতভাবেও আমি ওনাদের দুজনের কাছে ঋণী। ব্যক্তিগতভাবে ম্যাডাম জিয়ার কাছে, বেগম খালেদা জিয়ার কাছে, ওনার কাছে তো আমি মানে চিরঋণী। মানে ওনার প্রতি আমি ব্যক্তিগতভাবে অবিচার করেছি, এটা বলতেই হয়। তখন আওয়ামী লীগ সরকারের সময় 2013 সালে যখন ওনার বাসায়, ওনার ড্রয়িং রুমে লাল টেলিফোন চেক করতে গিয়েছিলাম, সেই খবরটি তখনকার সরকারের চাপে দেখাইতে পারি নাই। দুর্ভাগ্যজনক হলো এই 5 আগস্টের পরবর্তী সময়ে গণমাধ্যমের নির্মমতা, মানে কত অপেশাদারিত্ব হইতে হইলে সেই রিপোর্ট আমি টেলিভিশনে প্রচার করতে পারি নাই। তারপর আমি ওই সাংবাদিকতা করব, ওই জায়গায় মানে আমাকে সাংবাদিকতার চাকরি করাই লাগবে, যেখানে আমি মানে কি বলবো, এগুলো বলাও মানে লাগে, খারাপ লাগে, মানে এগুলো বলতেও মন চায় না, এত বছর একটা প্রফেশনে আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। মিরাজ হোসেন গাজী সবসময় সত্যটা তুলে ধরার চেষ্টা করে, যে প্রতিকূলতার মাঝে। খেয়াল করছেন না, যতগুলো তথ্য কথা বলছি, বিএনপির এমপি মন্ত্রীরাও আমাকে তো আর খুশি হবেন না। আবার ওই যে আমাদের গণমাধ্যমকেই তো বেশি বলি আমি, কারণ আমি এই সেক্টর সম্পর্কে জানি।
সো আমার এখানে আমার সম্পর্কে আমার বন্ধুরা জানে, যে কারণে আমি তো সঠিকটা বলছি, বলে যাব। এই জন্য যারা গালিগালাজ করবেন করতে থাকেন, তবে যদি দেখা গেলো আবারও আল্লাহ না করুক আগের সরকারের মতো ডিজিটাল সিকিউরিটি আইন যদি দেখা গেলো হঠাৎ করে আসমান থেকে পড়ে, আমি কিছু বলবো না, আমি তো আর কাউকে ব্যক্তিগতভাবে কিছু নেই না, কিন্তু আপনি যে আপনার প্রতিবেশী কোনো অন্য দলের নেতাদেরকে গালিগালাজ করতেছেন, ওইটার খেসারত দিতে হবে আপনার 14 গোষ্ঠীকে, কিন্তু পরবর্তীতে কিয়ামতের দিনেও কিন্তু ছাড়বে না। ওকে, একটু শাড়ির একটু সামনে দেখাও। এই পাশে হচ্ছে মহাকালের, জুম করার দরকার নয়, জুম ব্যাক রাখো, বড় রাখো, তুমি তো জুম খালি করলে তো হবে না। এই পাশে দেখো, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাকালের সমাপ্তি। আস্তে আস্তে স্লো দেখাও, ওকে, হ্যাঁ, মহাকালের সমাপ্তি দেখান, শেষ করে দাও। ওকে বন্ধুরা, তাহলে আল্লাহ হাফেজ। আমাকে ধরো, আমি শেষ, তোমাকে তো শিখাইতে হবে লাইভের মধ্যে, তোমাকে বকা দিচ্ছি কারণ হলো তোমার এডুকেশনটা দরকার, মানে ক্যামেরার ফ্রেম সেন্সটা। তাহলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে টপিকসটা ছিল যে নিঃসঙ্গ নয়াপল্টন, মূলত এখন মধ্যরাত নিঃসঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সারা দেশের জেলার বিএনপির কার্যালয়গুলো দিনের বেলায়ও যেন নিঃসঙ্গ না থাকে, সেইটা হচ্ছে যে রাজনীতির জন্য বড় একটি বার্তা। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। কেটে দাও, ফিনিশ দিয়ে।